হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অজয়স ক্লাসরুম আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজ থেকে আজকে আমরা মাস্টার বইয়ের যে সিরিজগুলো আমরা তৈরি করছিলাম সেই সিরিজগুলো আমরা সরাসরি লাইভে নেওয়ার জন্য ট্রাই করব। যারা আমার ইতিমধ্যে অনেকগুলো সিরিজ করা আছে মাস্টার বইয়ের, সেগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে দেখে নিতে পারো। অজয়স ক্লাসরুম দিলে আসবে AJOYS ইংলিশ, অজয়স ক্লাসরুম। আমি জাস্ট লিখে দিচ্ছি, জাস্ট এই যে নাম আছে, এখানে যে নাম আছে সেম নামে চার্জ দিলে কিন্তু বা বাবা আমি আর লিখে দেওয়ার দরকার নাই। আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাব। আজকের কনসেপ্টটা আমরা খুব ইজি একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। যেটা তোমাদের এইচএসসি তে আছে, কিংবা আমাদের ইউনিভার্সিটি এডমিশনের জন্য দরকার, অথবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক বেশি প্রশ্ন আসে। যার জন্য আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটু এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, রুলস আছে, বাট প্র্যাকটিস রুল গুলো শুরু করার আগে আমি চাচ্ছি তোমাদেরকে একটু কিছু ছোট কিছু বেসিক দেওয়ার জন্য কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমি হালকা কিছু কনসেপ্ট আলোচনা করি। দেন হচ্ছে আমরা যে আমাদের মেইন ক্লাস আছে সেই মেইন ক্লাস আমরা চলে যাব, আমাদের যে এমসিকিউ সলভিং পার্ট আছে সেই সলভিং পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা মূলত যে পার্ট নিয়ে আলোচনা করছি সেটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। পার্টের নাম কি? পার্টের নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই যে কন্ডিশনাল সেন্টেন্স পার্ট আছে, প্রথমে আমাকে এটার বেশ কিছু বেসিক অংশ জানতে হবে। এখানে আমি দুটি শব্দ দেখতে পাচ্ছি, একটা শব্দ হচ্ছে কন্ডিশনাল এবং অপর আরেকটি শব্দ আছে যেটা হচ্ছে সেন্টেন্স। দুটি শব্দ আছে, একটা হচ্ছে কন্ডিশনাল আছে এবং অপর আরেকটি শব্দ আছে সেন্টেন্স। এই দুটি শব্দের বাংলা অর্থগুলো একটু যদি চিন্তা করি, কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে শর্ত, আর অপর পক্ষে সেন্টেন্স শব্দের অর্থ আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি বাক্য। তাহলে আমি আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করছি। কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে কি দাঁড়াচ্ছে? সত্যযুক্ত বাক্য। এটা একটা বাংলা পেয়েছি। এখন এখান থেকে যদি একটু গ্রামাটিক্যাল চিন্তা করি, এখানে কন্ডিশনাল শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কন্ডিশনাল শব্দটি হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। আর অপর পক্ষে সেন্টেন্স যে শব্দটি আছে, শব্দটি হচ্ছে একটা নাউন। কারণ আমরা জানি যখন কোনো শব্দের শেষে TION থাকবে সেটা হচ্ছে নাউন হবে, এবং নাউনের সাথে যদি কখনো এল থাকে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে জানি। এটা ছিল একদম আমাদের বেসিক একটা আলোচনা বা বেসিক একটা কনসেপ্ট আর কি। আমরা এটার এখন বাকি বাকি বিষয়গুলো একটু দেখবো, কিভাবে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা যখনই কন্ডিশনাল সেন্টেন্স এর কথা আসে, বা যখনই আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, প্রথমে আমাকে মাথায় রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্স গুলো কত প্রকার। আমরা কন্ডিশনাল সেন্টেন্স কে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় রিয়েল কন্ডিশনাল, এবং অপর আরেকটি আছে যেটাকে আমি বলতে পারি আনরিয়েল কন্ডিশনাল। আবার বলছি, কন্ডিশনাল কে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে জিরো এবং অপর আরেকটা রয়েছে ফার্স্ট। আর আনরিয়েল কন্ডিশনাল গুলো দুইটা আছে, একটা হচ্ছে সেকেন্ড এবং অপর আরেকটা হচ্ছে থার্ড। আমি বিস্তারিত লিখছি না, জাস্ট 0 1 2 3। তার মানে আমরা এখান থেকে একটা ডিজিট পেয়েছি, একটা নাম্বার পেয়েছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সমান আমরা বলতে পারবো একটা ডিজিটের মাধ্যমে আমরা বলতে পারি, সেটা বলতে পারি 0 1 2 3। তোমরা যারা আমার ক্লাসগুলো করো তোমরা জানো আমি এভাবে খুব ইজিয়েস্ট ওয়েতে কনসেপ্ট গুলো দেখাই। জাস্ট মনে রাখবো কন্ডিশনাল সেন্টেন্স সমান একটা ডিজিট মনে রাখবো, একটা নাম্বার মনে রাখবো, সেটা হচ্ছে 0 1 2 3। কি মনে রাখতে পারি? 0 1 2 3 এই শব্দটা আমরা মনে রাখতে পারবো। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার পাচ্ছি। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে কোন ধরনের কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। সময় প্রশ্ন আসতে পারি কন্ডিশনাল গুলো কত প্রকার গেল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স গুলো কি দিয়ে শুরু হয়। কন্ডিশনাল সেন্টেন্স গুলো ইফ দিয়ে শুরু হতে পারে, কন্ডিশনাল সেন্টেন্স গুলো আনলেস দিয়ে শুরু হতে পারে, আবার অনেক সময় দেখা যায় কি কন্ডিশনাল সেন্টেন্স গুলো হ্যাড দিয়েও শুরু হতে পারে। কি দিয়ে শুরু হতে পারে? হ্যাড দিয়েও কন্ডিশনাল সেন্টেন্স গুলো শুরু হবে, এটা একটু মনে রাখবো। এখন আমি যদি, এটা তো গেল কন্ডিশনাল সেন্টেন্স গুলো ইফ আনলেস অথবা হ্যাড দিয়ে শুরু হয়, ইফ শব্দ যদি, আনলেস শব্দ যদি না, আর হ্যাড অনেক সময় যদি অর্থ প্রকাশ করে, কোন নিচে এম্পাসাইজ দেওয়া অর্থ, তো জোর দেওয়া অর্থ আমাদের অতটি প্রকাশ করে থাকে। এখন এটা কিছু স্ট্রাকচার আমরা পড়েছিলাম, জাস্ট এই ছোট্ট ডিজিটের মাধ্যমে 0 1 2 3 এই ছোট্ট ডিজিটের মাধ্যমে কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের প্রতিটা পার্টি আমরা খুব ভালো মতো জানতে পারবো। এই পার্টটা আসলে কি, এই পার্টটা যদি আমি একটু দেখাই, এই পার্টটা নিয়ে যদি আমি একটু কথা বলি, আমি এটা একটু ছোট করা তো যাচ্ছে না।
আচ্ছা, আমি এই পার্ট নিয়ে যদি একটু কথা বলি, জাস্ট আমাকে মাথায় রাখতে হবে আমাদের আমাদের কয়েকটা কন্ডিশন আছে। জিরো কন্ডিশনটা আমরা একটু পরে পড়বো। ফার্স্ট, সেকেন্ড এবং হচ্ছে কোন ধরনের কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কিভাবে মনে রাখবো, যদি আমার এখানে কখনো প্রেজেন্ট টেন্স থাকে, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট টেন্স থাকবে, আর থার্ড কন্ডিশন হচ্ছে হ্যাড প্লাস ভার্বের কত নম্বর ফর্ম থাকবে, তৃতীয় নম্বর ফর্ম। এই ক্ষেত্রে জাস্ট আমরা একটা সিম্পল জিনিস মনে রাখবো, এই পাশে আমার M1 হবে, এই পাশে আমি M2 দিয়ে লিখবো, এই পাশে আমরা M3 দিয়ে লিখবো। কি 3 দিয়ে লিখবো? M3 দিয়ে লিখবো। জাস্ট কনসেপ্টে দেখো, সে হচ্ছে বি। আমরা জিরো কন্ডিশনটা একটু পরে পড়ছি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে একটা ছোট্ট কনসেপ্ট পড়ছি, সেটা হচ্ছে B1 M1, B2 M2, আর হেড প্লাস B3 সমান M3। এটা মানে কি? এটা মনে রাখার জন্য একটা হ্যাক, সেটা হচ্ছে এম বলতে আমরা মরাল অক্সিলারি গুলোকে বুঝে থাকি। আমার আগে যদি কখনো প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তীতে আমরা যেটা দিয়ে শুরু করবো সেখানে হচ্ছে ক্যান দিয়ে শুরু করতে পারি, সেখানে আমি উইল দিয়ে শুরু করব, অথবা সেখানে আমি মে দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে ভার্বে কোন ফর্ম বসাবো, বেস ফর্ম। জাস্ট মনে রাখতে হবে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ক্যান উইল অথবা মে দিয়ে শুরু করবো, ক্যান উইল মের পরে আমরা সাধারণত ভার্বের বেস ফর্ম বসাবো। আর M2 বলতে আমরা পরবর্তীতে উড, কুড দিয়ে শুরু করতে পারি, উড দিয়ে শুরু করব, অথবা আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে মাইট দিয়ে শুরু করতে পারি, এবং এটার পরে আমরা সাধারণত কোন ফর্ম বসাবো, ভার্বের বেস ফর্মটা বসাতে পারি। আর হ্যাড প্লাস যখন ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকবে, তখন আমাকে মনে রাখতে হবে আমরা এই পাশে কি দিয়ে শুরু করতে পারবো, সেটা হচ্ছে কুড হ্যাভ। আমরা কুড হ্যাভ দিয়ে শুরু করতে পারি, অথবা আমরা উড হ্যাভ দিয়ে শুরু করতে পারি, এবং কুড হ্যাভ উড হ্যাভ এর পরে আমাদের ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। কত নম্বর ফর্ম? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে আবার বলছি, B1 থাকলে আমরা M1 দিয়ে শুরু করব, B2 থাকলে আমরা M2 দিয়ে শুরু করবো, আর হেড প্লাস B3 থাকলে আমরা M3 দিয়ে শুরু করবো। এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা কনসেপ্ট। তবে এখানে কয়েকটা জায়গায় আমরা খুব বেশি প্রবলেম ফেস করবো, সেটা হচ্ছে হ্যাড যুক্ত কনসেপ্ট গুলো। অর্থাৎ আমাকে হ্যাড যুক্ত কনসেপ্ট একটু সবচেয়ে বেশি মনে রাখতে হবে, কারণ আমাকে যখন প্রশ্নগুলো দিবে কম্পিটিটিভ এক্সামে প্রতি বছর দেখা যায় কি আমাদের একটা প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে থাকে। সেক্ষেত্রে আমাদের যারা রানার্সরা রয়েছে তারা যে জায়গাতে কনসেপ্ট গুলো ভুল করে, সেটা হচ্ছে হ্যাড যুক্ত বিষয়গুলো মনে রাখতে হবে। আমার সাইডে যদি শুধুমাত্র হ্যাড থাকে, তাহলে ধরে নিব সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আছে। কত কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। আর যদি কখনো হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকে, তাহলে ধরে নিব সেটা হচ্ছে একটা থার্ড কন্ডিশনাল, C2 C3। এই বিষয়গুলো একটু নোট করে নাও, নোট করে নিতে পারেন যাদের হাতে পেন এবং পেপার আছে, বিষয়গুলো নোট করে দিলে কিন্তু আমরা অনেক ভালো করতে পারবো। তাহলে এখন গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল, আমাদের কমন মিস্টেক পার্ট গুলো পড়লাম। আরেকটা কমন মিস্টেক আছে, সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমরা কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না। আমাকে সবসময় যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা অয়ারটা ব্যবহার করবো। আবার বলছি, ওয়াজ আমরা কখনো ব্যবহার করতে পারবো না, আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা অয়ারটাকে ব্যবহার করবো। এবার জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনাল হচ্ছে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এই পাশেও সেটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এক্ষেত্রে কখনো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো দিয়ে আমরা লিখতে পারবো না। এটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কখন হবে? যখন সেটা কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, অথবা কোনো একটা অভ্যাসগত একটা কাজ, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, অথবা অভ্যাসগত কাজ, হেবিচুয়াল যেগুলোকে বলা হয়। সো ওইগুলো বিষয়ের ক্ষেত্রে আমরা সাধারণত সেখানে জিরো কন্ডিশনটা ব্যবহার করে থাকি। আশা করি এতটুকু বুঝেছি। এটা হচ্ছে ফুল একটা কনসেপ্ট। তবে এইটার থেকেও আমরা যদি আরেকটু ডিপ ভাবে চিন্তা করি, আমরা যখনই ইফ দিয়ে সেন্টেন্স গুলো লিখি, তখন আমাকে মাথায় রাখতে হবে আমার ওই জায়গাতে দুইটি ক্লজ থাকে। একটা হচ্ছে ইফ আনলেস অথবা হ্যাড দিয়ে শুরু হচ্ছে একটা ক্লজ, এবং আরেকটা ক্লজ হচ্ছে আমাদের নর্মাল ক্লজ। এই দুইটা ক্লজের মধ্যে একটু পার্থক্য আছে। এই যে ইফ আনলেস অথবা হ্যাড দিয়ে যেটা শুরু হচ্ছে, সেটাকে আমরা বলতে পারবো একটা সাবঅর্ডিনেট ক্লজ। কোন ধরনের ক্লজ বলতে পারবো? এটাকে বলতে পারি একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং অপর পক্ষে আমার যেটা এক্সট্রা ভাবে থাকবে সেটাকে আমি বলবো একটা প্রিন্সিপাল ক্লজ। কোন ধরনের ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে যেটা ইফ আনলেস অথবা হ্যাড দিয়ে শুরু হচ্ছে সেটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ, এবং অপর আরেকটা যেটা কমার পরে আছে সেটাকে আমরা বলতে পারবো একটা প্রিন্সিপাল ক্লজ। আশা করি আমরা এতটুকু বুঝেছি। এখন ইফ আনলেস এবং হ্যাড সেটা সাপোর্টিং ক্লজ ছাড়া সেটাকে আমি আরেক ধরনের ক্লজও বলতে পারবো, সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ নামও কি করতে পারবো? সংজ্ঞায়িত করতে পারবো। অর্থাৎ ইফ আনলেস অথবা হ্যাড দিয়ে শুরু হলে সেটা সাপোর্টিং ক্লজ ছাড়াও সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ নামও কি করতে পারবো? সংজ্ঞায়িত করতে পারবো। আশা করি এতটুকু আমরা বেসিক কনসেপ্টটা বুঝেছি। আমাকে একটু জানাও তোমরা যারা আমার সাথে লাইফে আছো, যে কনসেপ্ট গুলো বুঝতে পারতেছি কিনা, যে আজকের যে কনসেপ্ট আমরা যতটুকু আলোচনা করছি, বা এই কনসেপ্টটা সবাই একটু ক্লিয়ার কিনা। এটা ছিল আমাদের একেবারে বেসিক কিছু আলোচনা। আমরা এখন যখন আমাদের এমসিকিউর যে অংশগুলো আছে, সেই এমসিকিউ অংশগুলো যদি আমরা সলভ করি, হোপফুলি আমরা এখান থেকে আরো ভালো কিছু কনসেপ্ট করে জানতে পারবো।
আমি সরাসরি চলে যাচ্ছি যে প্রশ্নগুলো আমরা বেসিকটা আলোচনা করছি। আমি ইতিমধ্যে বেসিকটা আলোচনা করেছি, জাস্ট এখন আমার সাথে সাথে সবাই একটু কোয়েশনগুলো সলভ করলাম, যে আমি কোয়েশনগুলো কিভাবে সলভ করছি, যে আসলে প্রশ্নগুলো কিরকম ভাবে আসতে পারে, আমাদের যখন প্রশ্নগুলো থাকবে তখন প্রশ্নগুলো কিভাবে আসতে পারে। তোমরা যারা আমার ক্লাসগুলো আগে করেছো, প্লিজ টু ফেল বই থেকে কন্ডিশনাল সেন্টেন্সের যে অংশটি আছে, আমি যে বেসিকটা দিলাম সেটা দেওয়ার পর সেখানে কিছু এক্সারসাইজ পার্ট আছে, সেই এক্সারসাইজ পার্টটা একটু করে নেবেন। করে নিলে কি একেবারে ডিপ লেভেলের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমাদের ক্লিয়ার ভাবে ধারণা হবে। দেন আমরা যে কোনো বই থেকে আমরা ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করবো। ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করলে দেখা যাবে আমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে, আমরা ইজিলি যে কোনো পার্টের আনসার গুলো দিতে পারবো। ওকে, আমরা এখন প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? কন্ডিশনাল আর অফ। আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কন্ডিশনাল আর অফ। কন্ডিশনালটা কত প্রকার হতে পারে? 2 kinds of, 4 kinds of, 3 kinds of, 4 kinds of। তাহলে ইতিমধ্যে আমরা পড়েছি কন্ডিশনাল সেন্টেন্স গুলো সাধারণত 4 ধরনের হতে পারে। তবে এখানে দুইটাই সেম আনসার আছে, বি এবং ডি, যে কোনো একটা আনসার দিলে হবে। এখানে ভুলে প্রশ্নে দেওয়া আছে আইইউ তে আসা একটা প্রশ্ন, ইসলামী ইউনিভার্সিটিতে একটা আসা প্রশ্ন 12-13 সেশনে। তাহলে কন্ডিশনাল আর অফ কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা কত ধরনের পড়তে পারি? কন্ডিশনাল সেন্টেন্সটা 4 kinds of কন্ডিশনাল সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কি? একটু আগে বলেছিলাম জিরো কন্ডিশনালের ক্ষেত্রে দুই পাশে আমার প্রেজেন্ট টেন্স থাকবে। কিছু এক্সাম্পল দিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই দুইটা এক্সাম্পল যদি একটু তোমরা দেখো তাহলে আমরা ইজিলি দেখতে পাবো যে ওয়াটার গুলো যদি যে 100% হিট দেওয়া হয় তাহলে সেটা বয়েলস হয়ে যাবে। সো এখানে আরো কিছু আছে, ইফ আই আস্ক টু হার টু কাম উইথ আস সে অলওয়েজ সেড নো, সে সবসময় নো বলে থাকে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে একটা জিরো কন্ডিশনাল অংশ। তবে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে এই পার্টটা একটু ডিফারেন্স, এই পার্টটা একটু স্টাডি রাখবো। অনেক সময় ফার্স্ট ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম ছাড়া সেখানে ফার্স্ট ফর্ম হতে পারে। আমরা ইয়ার কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি ফোকাস দিব। এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ জিরো কন্ডিশনাল, নিচের কোন জিরো কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে বলেছি দুই পাশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। যেমন এখানে উট আছে, নিতে পারবো না, এখানে উইল আছে, নিতে পারবো না, এখানে উট আছে, নিতে পারবো না। তাহলে 3টা প্রশ্ন যেহেতু আমি স্কিপ করে ফেলেছি, তাহলে লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার আনসার। তাহলে কোনটা আনসার? সেটা হচ্ছে আমাদের সি নাম্বার। তাহলে এখানে হিটটা এখানে ভুল আছে, এখানে হিট হবে HEAT। যদি আমি আইসটা হিট করি তাহলে সেটা কি করবে? মেল্ট হবে, সেটা গলে যাবে। সো এটা হচ্ছে আমাদের বিষয়। এরপর আরো কিছু জিরো কন্ডিশনাল আছে, সেগুলো আমরা একটু দেখবো। যে আমরা জিরো কন্ডিশনাল যে বিষয়গুলো আছে সেগুলো 3 নম্বর প্রশ্ন থেকে বাকি কনসেপ্ট গুলো একটু আলোচনা করছি। কি আছে? সে হচ্ছে ইটস ইফ হি হ্যাজ টাইম, তার যদি সময় থাকে, হি ড্যাশ আজ নেক্সট ফ্রাইডে, সে সেখানে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হ্যাজ আছে, হ্যাজটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স আছে। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, পরবর্তীতে আমরা উইল দিয়ে শুরু হওয়ার কথা, উইল কেন অথবা মে দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু এখানে একটাও নাই। যেটা একটাও নেই তাহলে আমাকে ধরে নিতে হবে অনেক সময় ইনস্ট্যান্ট আমাকে কনসেপ্টটা মনে রাখতে হবে প্রশ্ন হয়তো জিরো কন্ডিশনাল থেকে দিয়েছে। হ্যাজ দেখার সাথে সাথে কিন্তু আবার অন্য একটা কনসেপ্ট চিন্তা করা যাবে না, কারণ হ্যাজটা আমরা জানি শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে ইফ হি হ্যাজ টাইম, তার যদি সময় থাকতো, হি আজ নেক্সট ফ্রাইডে, সে সেখানে ভিজিট করতো। এই পাশে হ্যাজ আছে, আর অপর পক্ষে আমরা ভিজিট দিয়ে লিখেছি, প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখেছি। এরপর ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, তুমি যদি একটা টি শার্ট কিনো, ইউ ড্যাশ সেকেন্ড ওয়ান ফ্রি। তাহলে এখানে বাই আছে, তাহলে বাইটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে অপর পক্ষে আমরা হয়তো M1 দিয়ে লিখতে পারি, তাহলে উইল অথবা ক্যান দিয়ে লিখতে পারবো। কিন্তু এরকম করে কিছু আছে, এখানে অনেক সময় হচ্ছে কিন্তু উইল তো আছে, কিন্তু উইল হ্যাভ গটেন কখনো হয় না, ঠিক আছে? এটা দিতে পারবো না। তাহলে আমি যদি একটা টি শার্ট কিনি, ইউ উইল সেকেন্ড অন ওয়ান ফ্রি। প্রথমটা কিনলে দ্বিতীয়টা ফ্রি, এটা হচ্ছে একটা একটা উক্তি বা একটা কথা আর কি। সো সেই ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের আনসার কি হবে? গেট হবে। এরপর ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, তুমি যদি অনেকক্ষণ ধরে সূর্যের সামনে থাকো তাহলে তোমার স্কিনটা ব্রাঞ্চ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে ইউর স্কিন, এখানে মনে রাখতে হবে আমাদের বি আনসার হবে না, সি আনসার হবে না। তাহলে দুইটা আনসার পাচ্ছি, হয়তো এ হবে না হলে ডি হবে। তাহলে এখানে আমার আনসারটা ডি কেন? কারণ ইউর স্কিনটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে সাধারণত ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়। সেটা আমাদের কোনটা আনসার হচ্ছে? সেটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা আনসার। ইফ ইট ইজ উইন্টার, এবং উইন্টারের সময় আমরা কি করি? উইন্টারের সময় কমন একটা বিষয়, সেটা আমাদের ঠান্ডা অনুভব হয়, ফিল করে থাকি, ইট ফিল কোল্ড। তাহলে এখানে ইট আছে, তাহলে ইট যেহেতু আছে, অনেকে এটা ভুল করে ফেলতে পারে। 6 নাম্বারটা স্টার দিয়ে রাখো। অনেকে উইল ফিলটা দিতে পারে, কিন্তু এখানে উইল ফিল হবে না। এখানে উইন্টার সময় আমরা উইন্টার, শীতকালে আসলে ঠান্ডা লাগে, এটা হচ্ছে একটা কমন বিষয়, একটা ইউনিভার্সাল একটা ট্রুথ বিষয়, ঠিক আছে?
সো এই ক্ষেত্রে আমাদের জিরো কন্ডিশনটা একটু মাথায় রাখতে হবে। যে প্রশ্নগুলো একটু মনে হচ্ছে একটু কনফিউজিং হতে পারে সেই প্রশ্নগুলো আমরা স্টাডি রেখে একটু বেশি বেশি প্র্যাকটিস করবো। ইফ ইট ইজ উইন্টার, এবং এরপর আনসার হবে কি, এখানে আনসার হবে সি নাম্বারটা আনসার হবে। কত নাম্বার আনসার হবে? সি নাম্বার। কিন্তু অনেকে ভুল করে সেটা আনসার ডি নাম্বারটা দিয়ে ফেলতে পারো, কিন্তু ডি নাম্বারটা এখানে আনসার হবে না। সো আমরা এখানে এই বিষয়টা একটু স্টার্ট করে রাখবো। এটা হচ্ছে আমাদের 6 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। আশা করি এতটুকু বিষয়টা বুঝছি আমরা। তো এরপর আমি দেখাবো যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এই কনসেপ্ট গুলো থেকে কিন্তু ভুল হবে না। একটু জিরো কন্ডিশনাল যদি একটু আসে, একটু চিন্তা করতে হবে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে যাতে আমাদের কোনো প্রকারে প্রশ্নগুলো ভুল না হয়। তাহলে ইফ অ্যালেক্স মি আই উইল মেল দ্য ডকুমেন্ট। তাহলে এখানে আমরা যখনই ইফ দেখতে পাচ্ছি তাহলে আমাকে মনে রাখতে হবে প্রশ্নটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে দিচ্ছে। এখন চিন্তা করবা কোথায় খালি আছে, বিতে খালি নাকি এম এ খালি। আমি কিন্তু একটা টেকনিক দেখাইছিলাম, বি1 M1 বি2 M2, সেটা হচ্ছে বি3, সেটা হচ্ছে M3, হ্যাড প্লাস বি3 সমান M3। তাহলে এখানে কোথায় খালি আছে, সেটা হচ্ছে বিতে খালি নাকি এম এ খালি, অর্থাৎ ভার্বটা গ্যাপিং নাকি মরাল অক্সিলারি যুক্ত কনসেপ্টটা গ্যাপিং। তাহলে আমার এখানে মরাল অক্সিলারি যুক্ত কনসেপ্টটা দেওয়া আছে, কিন্তু ভার্ব যেটা আছে সেটা গ্যাপিং, অর্থাৎ আমার এখানে ভার্বটা হচ্ছে গ্যাপিং আছে, মরাল অক্সিলারিতে দেওয়া আছে। তাহলে মরাল অক্সিলারিকে জিজ্ঞেস করেন আপনি 1 2 3 আপনি কততে আছেন, তাহলে উইল 1 এ আছে, তাহলে এখানে বিও কত হবে, 1 হবে। তাহলে বি 1 মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স কোনটা হতে পারে, সেটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। আরো কিছু টেকনিকে অ্যাপ্লাই করছি, টেকনিকগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব ভালো আনসার দিতে পারবো। এরপর একটা ড্যাশ আছে, তাহলে ওন্ট আছে, এখানে কি আছে, একটা ওন্ট আছে, তাহলে ওন মানে আছে একটা নেগেটিভ হবে, তাহলে এটা হচ্ছে M1 এ আছে, তাহলে এই পাশে আমাদের B1 বসাতে হবে। যেহেতু B1 আমাকে বসাতে হবে তার মানে সেখানে নেগেটিভ আনতে হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমাকে এই পাশে যেহেতু নেগেটিভ আনতে হবে, তাহলে আমরা ইফটা আনতে পারবো না, এটা কখনো হবে না। এই পাশে প্রেজেন্ট টেন্স আনতে হবে, এটাও আনসার হবে না, আমরা দুইটা আনসার পাচ্ছি না। আবার আনলেস এর সাথে কখনো ডাস নট হয় না, দুইটা পাশাপাশি নেগেটিভ হয়, তাহলে তিনটা আনসার দুইটা আনসার পাচ্ছি। একটা হচ্ছে এ হবে, আর একটা হচ্ছে বি হবে। এখন কোনটা আনসার, হচ্ছে আমরা অনেকে হয়তো কনফিউশন থাকতে পারো, ইফ হি নট কামস হবে নাকি আনলেস ইউ কামস হবে। আনসার কিন্তু আনলেস ইউ কামস। কেন? কারণ নটটা কোন একটা অক্সিলারি ভার্বের সাথে থাকতে হবে। যদি এখানে প্রশ্ন এইভাবে থাকতো, ইফ হি ডাস নট কাম, ইফ হি ডাস নট কাম, তখন কিন্তু আমার আনসারটা হতো ইফ হি ডাস নট কাম। যদি প্রশ্ন এইভাবে থাকতো তখন কিন্তু আমার আনসারটা সঠিক। তবে এই ক্ষেত্রে আমাদের আনসারটা ভুল, এখানে যেটা আছে সেটা ভুল। তাহলে আমরা এখানে আনসার হচ্ছে কত, বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার, আনলেস হি কামস। ক্লিয়ার? এরপরে এরপরে হচ্ছে ইফ রুবি ইজ হিডেন, এখানে ইজ আছে, আবার এটা দিয়ে চিন্তা করে না, ইজ আছে, ই টেম্পোরালি লস ইজ কালার, এটা হচ্ছে কালারটা লস্ট করবে। তাহলে আমরা এখানে একটু দেখবো আমাদের কোথায় খালি, সেটা হচ্ছে বিতে খালি নাকি এম এ খালি। সেটা হচ্ছে এম এ খালি আছে, এখানে হচ্ছে এম এ খালি আছে, বিটা দেওয়া আছে, তাহলে বিটা কত আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমরা উইল দিয়ে লিখবো, উইল ক্যান মে দিয়ে লিখবো। তাহলে উইল ক্যান মেটা কোথায় আছে, সেটা হচ্ছে এতে আছে। সো দ্যাটস ওয়াই আমার এখানে সঠিক আনসার হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। ক্লিয়ার? বুঝতেছো কিনা আমাকে একটু বলো, যে এই বিষয়গুলো তোমাদের মধ্যে একেবারে ক্লিয়ার কিনা, যে আর কোনো ধরনের এখান থেকে প্রবলেম হবে কিনা। এরপর হচ্ছে 10 নম্বরে দেখো, ইফ দ্য পার্লামেন্টারি বডি ড্যাশ, একটা ড্যাশ আছে, ড্যাশ পাইছি, এবং এখানে ইফ দিয়ে শুরু আছে, তাহলে উইল বি, তাহলে উইল বি আছে, উইল বি বলতে এখানে M1 আছে, তার মানে এই জায়গায় আমি B1 বসাবো, তাহলে B1 মানে প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কোনটা প্রেজেন্ট টেন্স আছে সেটা খুঁজে নাও, সেটা হচ্ছে অ্যাপ্রুভস, অ্যাপ্রুভসটা এখানে সঠিক আনসার। এরপর সেম ভাবে আরেকটা প্রশ্ন পাচ্ছি, এখানে আনলেস আছে, তাহলে আনলেস যুক্ত ক্লজ, এটা একটা ক্লজ আছে, এটা আরেকটা ক্লজ আছে, এখানে ওডন্ট আছে, তাহলে ওডন্ট বলতে সেটা হচ্ছে একে আছে, কততে আছে, একে আছে। যেহেতু একে আছে, কত এক, বি এক নাকি এম এক, সেটা হচ্ছে M1 আছে। যেহেতু এই পাশে M1 আছে, এই পাশে আমরা B1 বসাবো, তাহলে B1 এর ক্ষেত্রে আমাদের কখনো সিও আনসার হবে না, আমাদের ডিও আনসার হবে না। তাহলে আনসার হবে হয় সেখানে এ হতে পারে, না হলে বি হতে পারে। তাহলে হি এর সাথে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসবে, হি এর সাথে কি বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমরা আনসার দিব, সেটা হচ্ছে স্টাডিজটা আনসার হবে। কোনটা আনসার হবে, সেটা হচ্ছে স্টাডিজ যেটা আছে সেটা আমরা আনসার দিব। এরপর ইফ ইট রেইনস, যদি রেইনস হয়, প্রেজেন্ট ফর্মে আছে, এইখানে B1 এ আছে, তার মানে এই পাশে আমি M1 দিয়ে বসাবো। কি দিয়ে বসাবো আমরা, আমরা হচ্ছে এই পাশে যখনই বসাবো তখনই আমরা M1 দিয়ে বসাবো, M1 দিয়ে বসাবো। কি 1 দিয়ে বসাবো, আমরা হচ্ছে M1 দিয়ে বসাবো। যেহেতু M1 দিয়ে বসাবো, তাহলে কোথায় আমাদের উইল অথবা মে আছে অথবা ক্যান আছে সেটাই আনসার। তাহলে কোথায় আছে, সে হচ্ছে বিতে, এটাই আনসার। এরপর ইফ ইউ মেক ডিলাই, তুমি যদি ডিলাই করো, তাহলে কোথায় খালি ইফ দিয়ে শুরু, সেটা হচ্ছে ভার্বের B1 আছে, তার মানে এই পাশে আমরা M1 দিয়ে শুরু করবো। তাহলে M1 কি আছে এখানে, এখানে উইল মিস আছে অথবা শ্যাল মিস আছে অথবা উইল মিস, আর বাকিগুলো হবে না। এখানে উড মিচে হবে না, শুড মিচে হবে না। আমরা কিন্তু শ্যালটা খুব কম ইউজ করে থাকি, সাধারণত উইলটাকে বেশি প্রেফার করবো। শ্যাল উইল দুটো থাকলে আমরা উইলটাকে বেশি গ্রহণ করে থাকি আর কি। সো ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি সাধারণত ট্রেনটা কি করবা, মিস করবা।
এরপর ইফ হি ড্যাশ, তাহলে কোথায় খালি, সেটা হচ্ছে আমাদের অলরেডি এম দেওয়া আছে, তাহলে ভিটা একটু খুঁজতে হবে। তাহলে এই প্রশ্নটা অনেকে ভুল করে ফেলতে পারে, প্রশ্নটা হচ্ছে অর্থ বেস একটা প্রশ্ন। সেটা হচ্ছে ইফ হি ড্যাশ অন টেলিং লাইস নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ। সে যে শব্দগুলো বলবে সেই শব্দগুলো সাধারণত কেউ বিশ্বাস করবে না। ইফ হি আছে, তাহলে হি এর পরে আমরা এখানটা থার্ড পার্সন একটা সিঙ্গুলার নাম্বার বসাবো, হয় কন্টিনিউয়াস হতে পারে, না হলে আমাদের গোস হতে পারে। তবে এটা অর্থ চালিয়ে নিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া অর্থে আমরা সাধারণত গো অনটা ব্যবহার করি। কন্টিনিউয়াস বা শুধু কন্টিনিউয়াস ব্যবহৃত হয়, শুধু কন্টিনিউয়াস ব্যবহৃত অথবা গো অনটা ব্যবহৃত হয়। এখানে যদি অন না থাকতো, অনেক সময় প্রশ্নটা ঘুরে দিতে পারে, অন না থাকলে তখন তোমার আনসার হতো কন্টিনিউয়াস, কিন্তু এখানে অন থাকার কারণে আমরা গো অন শব্দ হচ্ছে চালিয়ে নিয়ে যাওয়া, কন্টিনিউয়াস। আবার বলছি, প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, তোমাকে যদি অনটা জাস্ট না দে তাহলে তোমাকে মনে রাখতে হবে সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস হবে। আবার বলছি, অন প্রশ্নটা যদি না দে, টেস্টটা দিয়ে রাখো, প্রশ্নটা যদি অন শব্দটা না দে তখন সেই ক্ষেত্রে তোমার আনসারটা কন্টিনিউয়াস হবে। আর অন দেওয়ার কারণে সেক্ষেত্রে আমরা গো অনটা আনসার দিছি। কোনটা আনসার হবে? গো অন। তাহলে গো অন মানে ক্যারি করা বা কোনো কিছু চালিয়ে নেওয়া যাওয়া অর্থে আমরা এই পার্টটাকে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার কিনা? আমাকে ক্লিয়ার কিনা জানাও 14 নম্বর পর্যন্ত। 15 নম্বর পর্যন্ত দেখা দিচ্ছি। এরপর এখানে আর আছে, পরেরটা অনেক সময় আমার যারা আছে তারা একটু অনেক সময় ভুল করে, পরেরটা কেয়ার করবে না, আগেরটা। পাশাপাশি যদি সে প্যাসিভ মোডে থাকে তবে আগেরটা নিয়ে চিন্তা করবা। তাহলে আরটা প্রেজেন্টে আছে, যেহেতু প্রেজেন্টে আছে পরবর্তীতে আমরা সেখানে কি লিখবো, সেখানে উইল অথবা ক্যান, উইল ক্যানের পর ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে এইখানেও আছে, এইখানেও আছে। প্রশ্ন অনেক সময় কনফিউজিং থাকতে পারে, তবে সেক্ষেত্রে উইল হ্যাভ লস্ট হবে না, উইল হ্যাভ লস্ট আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমার এখানে সেটা সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে উইল লসটা হবে। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে উইল লস। আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, আমরা 15 শেষ করেছি। এখন 16 নম্বর প্রশ্ন থেকে একটু দেখো। ইফ হি রানস, তাহলে এখানে কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের আমাদের যেটা বি আছে, বিটা দেওয়া আছে, তাহলে এমটাই হবে। কি হবে? এম। হি উইন দ্য প্রাইজ, সে হচ্ছে যে প্রাইস আছে সে প্রাইসটা জয় লাভ করবে। সে যদি রানস, যদি সে দ্রুত হাঁটে সে জয় লাভ করবে, ফিউচারে করবে। যদি ফিউচারে করবে, উইল ক্যান থাকলে অনেক সময় একটা অর্থ মাথায় রাখতে হবে। অ্যাবিলিটি, একটা অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি, আর যখন কোনো কিছু ফিউচারে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা উইল শব্দটা ইউজ করতে পারি। এটা একটু মনে রাখবা। এখানে আনসার হবে সেটা হচ্ছে আমরা উইলটা ইউজ করবো। ইফ হি হ্যাজ এ টাইম, তাহলে হ্যাজ, শুধু হ্যাজ আছে, প্রেজেন্ট ফর্মে আছে। যদি তার টাইম থাকতো সে সেখানে কি করতো, সে সেখানে ভিজিট করতে। এই প্রশ্নটা কিন্তু দুইবার আছে। এই প্রশ্নটা এর আগেও আসছিল, অনেক সময় ভুল করে ফেলতে পারি। এটা অনেক সময় জিরো কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। সেক্ষেত্রে এখানে যদি ভিজিট থাকতো তাহলে আমরা এটাকে আনসার নিতাম, কিন্তু এখানে অলরেডি ভিজিটস নাই, সেটা আমাদের আনসার নিছি কি, সেটা হচ্ছে উইল ভিজিট, আমরা এখানে আনসার নিছি। ইফ ইউ পেইন্ট, এটা অনেকে ভুল করে ফেলে, পেইন্ট অনেক সময় মনে রাখে এটা ফার্স্ট ফর্ম, বাট এটা ফার্স্ট ফর্ম না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে আছে তাহলে উইল অথবা ক্যান দিয়ে হবে। তাহলে কি আছে এখানে? উইল। উইলটা হচ্ছে আমাদের আনসার। এরপর রুকিয়া, এই 19 নম্বর প্রশ্নে কিন্তু অনেকবার আমরা দেখেছি আমাদের অনেকগুলো মডেল টেস্টে কিন্তু আমরা প্রশ্ন দিয়ে থাকি। তাহলে রুকিয়া আছে, রুকিয়ার পর একটা ড্যাশ আছে, ফ্রম হার ফুস্ট ইফ শি হ্যাজ লস্ট এগেন। তাহলে এখানে কি আছে? ইফ আছে, তাহলে পরটা দেখবো, এখানে ইস আছে, তাহলে ইসের আগেরটা আমরা দেখতে হবে। তাহলে আগেরটা এখানে যেতে প্রেজেন্ট টেন্স আছে, পরবর্তীতে আমরা উইল অথবা ক্যান দিয়ে লিখবো। তাহলে উইল অথবা ক্যান দিয়ে লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে রুকিয়া তো নিজে নিজে এখানে কয়েকটা আনসার হতে পারে। উইল ডিসমিস কখনো হবে না, আনসার হবে উইল বি ডিসমিস। উইল বি ডিসমিস কেন? আর রুকিয়া তো তার নিজে নিজে হচ্ছে তার জবটা কুইট করতে পারে না, কেউ তাকে হয়তো হেল্প করবে, কেউ তাকে হয়তো সাপোর্ট করবে তার জবটাকে কুইট করতে। সেজন্য আনসার হবে কি? উইল বি ডিসমিসড। কি আনসার হবে? উইল বি ডিসমিস। এরপর ইফ দ্য প্রাইস ইজ লো, প্রাইসটা যদি কমে যায়, দ্য ডিমান্ড টু সাধারণত কমে যাবে। প্রাইস যদি কমে যায়, আমাদের ডিমান্ড যেটা আছে সেই ডিমান্ডটা, প্রাইস যদি কমে যায় ডিমান্ডটা বেড়ে যাবে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম আছে, পরে তো উইল দিয়ে লিখবো। তাহলে উইল বি ইনক্রিজড হবে না, দ্য ডিমান্ড তো নিচে নিতে পারে। ঠিক আছে, যদি এখানে কোনো একটা মানুষের কথা থাকতো, পিপল উইল বি ইনক্রিজ দ্য ডিমান্ড, এখানে যদি পিপল থাকতো তখন তুমি বিটা নাম্বার আনসার দিতে পারতা। কিন্তু এখানে অনেক সময় প্রশ্নগুলো ঘুরে দিতে পারে, একটু বুঝে পড়তে হবে। যেমন 20 নম্বর প্রশ্ন যখন আমরা পড়বো একটু বুঝে পড়বো। ইফ দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড, সেটা হচ্ছে উইল ইনক্রিজ। ডিমান্ডটা নিজে নিজে বাড়ে, যদি এখানে পিপল দিত তখন সেটাকে আমি প্যাসিভ ভয়েসে কাজ করতাম। সো এটা ছিল আমাদের ফার্স্ট কন্ডিশনাল একটা কনসেপ্ট। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে যে সমস্যা হয় আমাকে একটু জিজ্ঞেস করতে পারো, যে কোনো জায়গায় যদি বুঝতে বা কোনো পার্টে যদি বুঝতে একটু সমস্যা হয়। আমি ট্রাই করছি কনসেপ্ট গুলো একটু ভালো মতো তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড কন্ডিশনালের অনেকগুলো পার্ট নিয়ে আমরা আলোচনা করছি। তো ইফ মিলিনিয়ার ড্যাশ আছে, তাহলে এখন আমাকে দেখতে হবে প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছি। ইফ আছে, যেহেতু ইফ আছে প্রশ্নটা কন্ডিশন সেন্টেন্স থেকে দিচ্ছে, তাহলে দুইটা গ্যাপ আছে, দুইটা যেহেতু গ্যাপ আছে একটু মাথায় রাখতে। ইফ যুক্ত ক্লসে কখনো ওয়াজ হয় না, তাহলে অয়ার হয়, যেটা অয়ার হয় সেটাই হচ্ছে আমাদের আনসার, কারণ এটা সেকেন্ড কন্ডিশনালকে মেনটেন করছে।
এরপর এখানে আনলেস আছে, যেটা আনলেস আছে পরবর্তী কজ B2 আছে, যেহেতু এখানে B2 আছে তাহলে এই পার্টটা আমরা M2 দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? M2। তাহলে উডকুট, তাহলে উডকুটের পর ভার্বের বেস ফর্ম হবে। তাহলে উডকুটের পর কোথায় ভার্বের বেস ফর্ম এটা আমাকে দেখতে হবে। এখানে সাধারণত কোথাও উডকুট নাই, তাহলে ডি তে আছে। তাহলে ডি তে এই পার্ট হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আনলেস ই অ্যাপোলোজাইজ সিনসিয়ারলি, তুমি যদি আন্তরিকের সাথে ক্ষমা নাও চাও, দ্য বয় উড নট বি ফরগিভেন, তোমাকে কখনো ক্ষমা করবে না, দ্য বয় ক্ষমা করবে না। ঠিক আছে, চলো এইটা এই কনসেপ্টটা হচ্ছে আমাদের একটা প্যাসিভ ভয়েস আছে। ছেলেটি ক্ষমা করা হতো না যদি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ না করতে। ছেলে কিটাকে সে নিজেই যেহেতু ক্ষমা করে না, কেউ তাকে হয়তো ক্ষমা করেছে। সো কনসেপ্টটা আমাদের প্যাসিভ মোডে আছে, যার জন্য আমরা এখানে দিব উড নট বি ফরগিভেন। উড নট বি কি হবে? ফরগিভেন। এরপর কি আছে দেখো 23 নাম্বার, ইফ ইউর সিস্টার, যদি তোমার সিস্টার, এটা বললাম এখানে ইফ আছে এবং পরবর্তীতে উড আছে। তাহলে উটের পরে আমাদের কোন টেন্স আছে? সেটা হচ্ছে উড আছে। তাহলে M2 আছে, যেহেতু এই পাশে M2 আছে তার মানে এই পাশে আমরা B2 টা বসাবো। তাহলে B2 এর ক্ষেত্রে আমরা ফার্স্ট টেন্স বসাচ্ছি। তাহলে ফার্স্ট টেন্স মানে কোন একটা ফার্স্ট ফর্মে হবে। তাহলে কোনটা হবে? সেটা হচ্ছে আমাদের ইফ ইউর সিস্টার, তোমার সিস্টার যদি সেখানে কি করতো? ইনভাইট, তোমার বোনকে নিমন্ত্রণ করা হলে সে আসতো। তাহলে ইফ ইউর সিস্টার, এখানে B2, তাহলে B2 এর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, অনেক সময় সেটা প্যাসিভ মোড হতে পারে। ইউর সিস্টার, তোমার বোনকে যদি নিমন্ত্রণ করা হতো, এক্ষেত্রে অর্থটা বুঝতে হবে। এই 23 নাম্বারটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলবো। 23 নাম্বারটা আনসার হচ্ছে ডি। কেন ডি হবে? এখানে অয়ার ইনভাইটেড হবে। অয়ার ইনভাইট কেন হবে? কারণ দ্য লাইন হিয়ার ইজ ওয়ান কাইন্ডস অফ প্যাসিভ মোড। আমার লাইন যেটা আছে সেটা হচ্ছে একটা প্যাসিভ মোডে দেওয়া আছে। আমাদের অ্যাক্টিভ মোডে থাকলে একটা কথা ছিল, বাট লাইনটা আমাদের প্যাসিভ মোডে আছে। প্যাসিভ মোডে থাকার কারণে আমরা এখানে হচ্ছে অয়ার ইনভাইটেড বসাবো। কি বসাবো? আমরা অয়ার ইনভাইটেড কে বসাবো, আমরা বাকিটা এখানে বসাবো না। ওকে, এখন আমরা 23 পর্যন্ত বুঝেছি। আমি যে প্রশ্নগুলো স্টার দিতে বলছি, প্রশ্নগুলো একটু স্টার দিয়ে রাখবো। বিশেষ করে প্যাসিভ মোডে যে কনসেপ্ট গুলো আছে সেগুলো একটু ভালো মতো দেখতে হবে। এরপর হচ্ছে 24 নাম্বার, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশনের একটা অংশ। অনেক সময় আমরা কনসেপ্ট গুলো ভুল করে ফেলতে পারি। সেটা হচ্ছে চয়েস দা কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা চয়েস করতে বলছে। এখানে সব জায়গায় হ্যাট আছে। আমি বলেছিলাম শুধুমাত্র হ্যাট থাকলে সেকেন্ড কোয়েশ্চন, তাহলে উডকুট দিয়ে শুরু হবে, উডকুটের পর ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে উঠে আছে হবে না, উটের পর ভার্ব দ্বিতীয় নম্বর ফর্ম হবে না, এখানে তো নাই। তাহলে আনসার হচ্ছে কত? সি। আবার বলছি, শুধুমাত্র যদি হ্যাড থাকে সেন্টেন্সে, মনে করো শুধুমাত্র হ্যাড আছে, সেন্টেন্সে শুধুমাত্র হ্যাড আছে, তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল থেকে দিছে। সেটা হচ্ছে সি কত? C2 বা সেকেন্ড কন্ডিশনাল। যেহেতু শুধুমাত্র হ্যাড আছে, পরবর্তী উডকুট লিখবো, উডকুটের পর আমরা ভার্বের বেস ফর্ম লিখবো। সেটা আনসার হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সি নাম্বারটা আনসার। এরপর দেখো ফাউন্ডটা সব জায়গায় আছে, কোন টেন্স আছে? ফার্স্ট টেন্সে আছে। তো এখন দেখবো কোথায় উডকুট আছে। একটু যদি স্মার্টলি আমরা হ্যান্ডেল করি সেটা আনসার পাচ্ছি। এতগুলো প্রশ্ন কিন্তু আমার সলভ করতে হচ্ছে না, জাস্ট একটু কৌশলী ভাবে হ্যান্ডেল করতে পারলেই আমি এখান থেকে আনসার গুলো বের করে আনতে পারবো। এরপর এখানে কি আছে? ইফ আছে। তাহলে এখানে কি আছে? উড বি প্লেসড আছে, তাহলে উড বি আছে। তাহলে এখানে M2 আছে। কি আছে? M2। যেহেতু এর পাশে M2 আছে তার মানে এখানে B2 বসাবো। তাহলে B2 মানে ফার্স্ট ফর্ম, তাহলে নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে নিউ। নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি? নিউ। এটা আনসার। ইফ অয়ার, তাহলে অয়ার বলতে এটা আমার কোন পার্টে আছে? সেটা হচ্ছে সেকেন্ডে আছে। সেকেন্ডে যেহেতু আছে, উডকুট দিয়ে শুরু করবো। তাহলে উডকুটের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম নাই, এখানে উড হ্যাভ দিয়ে শুরু আছে, আবার উড অন বি টেলিং আছে। তাহলে কোনটা আনসার? ডি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার, উড অন টেল। বাংলাগুলো এখানে দেওয়া আছে, বা তোমাদের যাদের মাস্টার বইটা আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আই কুড নট গো ফর এ ড্রাইভ ইফ টুডে। আজকে যদি আই কুড নট গো ফর এ ড্রাইভ ইফ টুডে, তাহলে এখানে কি আছে? ইফ আছে। তাহলে ইফ এর ক্ষেত্রে আমরা কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না। আমরা সবসময় যেটা ব্যবহার করবো সেখানে হচ্ছে আমরা অয়ারটাকে ইউজ করবো। কাকে ব্যবহার করবো? অয়ারটাকে ব্যবহার করবো। সো 28 দ্য আনসার হিয়ার। সেখানে হচ্ছে আমরা অয়ারটাই হচ্ছে সঠিক আনসার। কোনটা সঠিক আনসার? হচ্ছে অয়ারটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার হবে। ক্লিয়ার? এখন আসি 29 সেম। 29 থেকে আমাদের প্রশ্নগুলো একটু কনফিউজিং পার্ট। সো কনফিউজিং পার্টগুলো এগুলো কিন্তু একটু ভালো মতো আমাদের হ্যান্ডেল করতে হবে, কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। তাহলে কি আছে? আমরা প্রশ্নটা একটু দেখি। এখানে শুধুমাত্র একটা হ্যাট আছে। কি আছে? একটা হ্যাট। যেহেতু হ্যাট আছে তার মানে এটা B2 টা আছে। এই পাশে B2 বলতে এই পাশে আমরা M2 দিয়ে কাজ করবো। কি দিয়ে কাজ করবো? M2। যেহেতু M2 দিয়ে কাজ করছে, কোথায়? উড আছে। তাহলে উড এখানেও আছে। তাহলে উড মি ক্রস, পাশাপাশি দুইটা ভার্ব হবে না। তাহলে আনসার হচ্ছে কত? সি। এরপর হচ্ছে ইফ ইউ নিউ দ্য আনসার, তাহলে নিউটা হচ্ছে এখানে ফার্স্ট টেন্স আছে। যেহেতু ফার্স্ট টেন্স আছে, পরবর্তী আমরা উডকুট দিয়ে লিখবো। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারো। সেটা হচ্ছে এই যে বি নাম্বার, এটা হচ্ছে আই উটের শর্ট ফর্ম। কার শর্ট ফর্ম? আই উটের শর্ট ফর্ম। এরপর আই উড টেল ইউ দ্য আনসার, তাহলে ইফ আছে, এখানে উড টেল আছে। তাহলে উড টেল বলতে এটা M2 তে আছে। তাহলে M2 বলতে এই পাশে আমরা B2 বসাবো। তাহলে B2 বলতে আমাদের আনসার হবে নিউটা হচ্ছে সঠিক আনসার। এরপর হচ্ছে 32 ইফ দ্য অক্সিজেন সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে আমরা একটু দেখি কনসেপ্টটা। সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার,
নট রিপ্লেস বাই দ্য প্ল্যান, এখানে উড আছে, তাহলে উটের পর ভার্বের বেস ফর্ম আছে, একটু দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে একটু সরাসরি পয়েন্টে চলে আসে, ওয়াজ কখনো হয় না, আমাদের সবসময় কি হবে, ওয়ার হবে। এরপর এখানে উড লিভ আছে, প্রশ্নটা ইফ দিয়ে শুরু আছে, সেকেন্ড কন্ডিশনাল আছে, এই পাশে আমাদের ফার্স্ট টেন্স হবে, যেহেতু ফার্স্ট টেন্স হবে তাহলে আনসার হবে পেইড। আনসার কি হবে, পেইড হবে। আশা করি ক্লিয়ার। 33 পর্যন্ত ক্লিয়ার কিনা, যে 33 পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করছি একটু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তোমরা যারা আমার সাথে লাইভে আছো আমাকে একটু জানাও যে আমরা যতটুকু পর্যন্ত পড়েছি এতটুকু পর্যন্ত সবাই একটু ক্লিয়ার কিনা। 34 পর্যন্ত, আমরা 35 থেকে বাকি কনসেপ্ট গুলোতে যাচ্ছি। সো এটা পেজ নাম্বার, তোমরা পেজ নাম্বারটা দেখে একটু পড়ে নিতে পারো। পেজ নাম্বার হচ্ছে 558, 558 নম্বর পেজ। এরপর এখানে ইফ আছে, কি আছে, ইফ আছে, ইফের পর একটা লিফট আছে, লিফটটা হচ্ছে একটা ভি2 তে আছে, যেহেতু পাশে ভি2 আছে পরবর্তীতে আমরা এম2 দিয়ে লিখবো, তাহলে এম2 বলতে আমরা উড অথবা কুড, তাহলে কোনটা আনসার পাচ্ছি, এ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। ইফ ইউ অয়ার, তাহলে অয়ারটা হচ্ছে একটা ফার্স্ট ফর্মে আছে, কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্ম, তাহলে পরবর্তীতে আমরা উড অথবা কুড দিয়ে লিখবো, তাহলে অলরেডি এখানে ভার্ব দেওয়া আছে, অলরেডি কি আছে, ভার্ব দেওয়া আছে, সেজন্য অনেকে চিন্তা করতে পারে এই প্রশ্নটা কিন্তু অনেকে ভুল করে ফেলবা। ইফ ইউ অয়ার দ্য পজিশন, আমার যদি পজিশন থাকতো যে আমি একটা কার কিনতাম, যে একটা কার কিনতাম, সেখানে আমরা এই প্রশ্নে কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারে, এটা একটু মনে রাখবা যে এই প্রশ্নটা আনসার হবে উড, এটা জাস্ট ফিউচারের একটা বিষয় বোঝা, সরি ফার্স্টের একটা কনসেপ্টকে বোঝানো হচ্ছে, সেজন্য আমাদের উড হবে। যদি সে অ্যাবিলিটি হতো তাহলে কুড অথবা মাইট ইউজ করতে পারতাম, সাধারণত অ্যাবিলিটি হলে আমরা কুড ইউজ করতে পারবো, বাট এখানে সবচেয়ে অর্থপূর্ণ যেটা মিলে সেটা হচ্ছে আমাদের উডটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট আনসার। এই প্রশ্নটা যদি সরাসরি রিপিট হয় একটু কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করবা। এই সাধারণত উইল ও উড গুলোই সবচেয়ে বেশি আনসার হয় আর কি। ইফ মাই ফাদার অয়ার রিচার, এখানে অয়ার আছে, যেহেতু অয়ার আছে পরবর্তীতে উড অথবা কুড দিয়ে আমাকে লিখতে হবে। যদি আমার বাবা রিচার হয়, আই, আমাকে অ্যালাউ করা হবে একার, আমাকে আমাকে কেউ একজন হতে অ্যালাউ করবে, কেউ একজন হতে আমাকে অনুমতি দেবে, আমাকে আমার বাবা কর্তৃক অনুমতি দেওয়া হতো। সো এটা তো আমি সরাসরি কাজ করছি না, আমাকে কেউ একজন কাজটা করতেছে। সো 36, 37 এগুলো একটু গোল দাগ দিয়ে রাখবে, এবং প্রশ্নগুলো, এই যে কনফিউজিং প্রশ্নগুলো আমরা পাচ্ছি, সেই কনফিউজিং প্রশ্নগুলো একটু ধারাবাহিকভাবে আমরা সলভ করবো। ইফ মাই ফাদার অয়ার রিচার, আমার বাবা যদি ধনী হতো তাহলে আমাকে একটা কারের জন্য অনুমতি দেওয়া হতো, বা একটা বাবা কর্তৃক আমাকে একটা কারের জন্য অনুমতি দেওয়া হয়, সেজন্য আমরা এখানে ইউজ করবো সেটা হচ্ছে উড বি অ্যালাউড। কি হবে, আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে উড বি অ্যালাউড হবে। উড বি কি হবে, অ্যালাউড, আমাকে অনুমতি দেওয়া হতো বা আমাকে অনুমতিটা দিবে। তাহলে আশা করি এটা বুঝছো। ইফ মাই ফাদার অয়েল রিচার, আমার বাবা যদি ধনী হতো, আই উড বি অ্যালাউড, আমি হচ্ছে সেখানে অনুমতিটা পেতাম। আই উড বি অ্যালাউড টু হ্যাভ এ কার, আমি একটা কারের সাধারণত অনুমতিটা পেতাম। সো এটাও এই প্রশ্নগুলো, এই যে 36, 37 যে প্রশ্নগুলো একটু স্টার দিতে বলছি, সে প্রশ্নগুলো যাদের মাস্টার বই আছে একটু জাস্ট একটু চোখ বুলিয়ে হচ্ছে কনসেপ্ট গুলো দেখতে পারলে আশা করি তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে, এবং সবাই আমরা এটাতে খুব ভালো আনসার দিতে পারবো। ক্লিয়ার। এখন আসে আমরা 38, এই 38, 39 বা এই বিষয়গুলো একটু দেখবো। সো সবাই একটু দেখি। ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, তাহলে এখানে কি আছে, একটা ফাউন্ড আছে, তাহলে ফাউন্ডটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সে আছে, যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে তাহলে পরবর্তীতে আমাকে উড কুড দিয়ে লিখতে হবে, তাহলে এখানে কি আছে, সেটা হচ্ছে উডটা, তাহলে এটাই আনসার। এরপর এখানে ইফ আছে, তাহলে ইফ এবং কি আছে, সেটা হচ্ছে কেম আছে, যেহেতু কেম আছে পরবর্তীতে আমরা উড কুড দিয়ে লিখবো, তাহলে উড কুডের যেটা সঠিক আনসার আছে সেটা হচ্ছে উড গো হবে, এটা আনসার। এরপর ইফ দ্য সান ডিড নট, তাহলে নেগেটিভ আছে, তাহলে উড নট দিয়ে আনসার হবে, ইজিলি বের করে ফেলতে পারবা। এরপর দ্য দ্য মোটরেস্ট অয়ার, তাহলে এখানে কি আছে, অয়ার, সেটা হচ্ছে ফার্স্ট টেন্সে আছে, তাহলে উড কুড দিয়ে লিখতে হবে, তাহলে একটু মাথায় রাখতে হবে উড কুড এর পর ভার্বের বেস ফর্ম, কিন্তু এটা হবে না, এটা থার্ড কন্ডিশন হলে হতো। যদি এখানে থার্ড কন্ডিশন সেন্টেন্স থাকতো, সেখানে হ্যাড বিন থাকলে তখন আমরা উড হ্যাভ হ্যাড নিতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমাকে যেটা আনসার নিতে হবে সেটা হচ্ছে উড হ্যাভটা আমরা আনসার নেব। এরপর হচ্ছে ইফ আই ড্যাশ আছে, আই উড নেভার ডু ইট, আই উড নেভার ডু ইট, তাহলে এখানে উড আছে, উটের পর হচ্ছে ভার্বে আমাদের একটা বেস ফর্ম আছে, তাহলে এম টু আছে, যেহেতু এই পাশে এম টু আছে তাহলে অপর পক্ষে আমরা হচ্ছে বি টু দিয়ে লিখবো, তাহলে বি টু বলতে সেখানে সবসময় অয়ারে হবে। দেখো এই প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, তো আমাদের একটু কেয়ারফুল ভাবে একটু হ্যান্ডেল করতে পারলে আমরা কিন্তু এখানে একেবারে আমরা একটা পারফেক্ট নাম্বার আমরা এখান থেকে ক্যারি করতে পারবো। জাস্ট একটু কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করা, একটু জাস্ট কেয়ারফুল ভাবে মনে রেখে আমাদের কনসেপ্ট গুলো একটু হ্যান্ডেল করতে পারলে আমরা কিন্তু এখান থেকে খুবই ভালো নাম্বার তুলতে পারবো। খুবই ইজি কিছু কনসেপ্ট, আমরা থার্ড কন্ডিশন পর্যন্ত যাওয়ার পর আমরা কিছু প্রশ্ন বা তোমাদের দিয়ে সলভ করাবো। ইফ উড ইউ ডো ইফ ইউ, তাহলে এখানে কি আছে, সেটা হচ্ছে একটা ইফ আছে, কি আছে, একটা ইফ আছে, তাহলে ইফের আগে একটা কি আছে, উড, তাহলে উড বলতে এখানে এম টু আছে, যেহেতু এই পাশে এম টু আছে তার মানে এই পাশে আমি
সাধারণত একটা ফার্স্ট টেন্স বসাবো। তাহলে কোনটা ফার্স্ট টেন্স হচ্ছে? সেটা হচ্ছে ওনটা হচ্ছে একটা কনফার্ম ফার্স্ট ফর্ম। একেবারে 5 to 7 সেকেন্ডে ইউ ক্যান সলভ দ্য এনি কাইন্ডস অফ কোয়েশ্চন। যে কোনো প্রশ্ন এই টেকনিকে তুমি সবগুলো প্রশ্ন সলভ করতে পারবা। ইফ ড্যাশ আ মিলিনিয়ার আই হুভ এভরি ওটলি কজেস। তাহলে ইফ আই হ্যাড মিলিনিয়ার আছে, তাহলে এখন দেখতে হবে এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম ইফ দুটো ক্লজে কখনো ওয়াজ হয় না, সাধারণত অয়ার হয়। যেখানে অয়ার আছে সেটাই আনসার। এরপর 45 ইফ আই অয়ার ইউ, তাহলে এখানে কি আছে? একটা অয়ার আছে। তা অয়ারের পর আমরা সাধারণত উড অথবা কুড দিয়ে লিখবো। তাহলে উড কুডটা সাধারণত কোথায় আছে? বিসিএস এর প্রশ্ন, মেডিকেল আসা প্রশ্ন, সাধারণত মেডিকেল থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে প্রতিটা জায়গাতে আমার এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আছে। তাহলে ইফ আই অর ইউ, আমি যদি তুমি হতা, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনটা আমি অনেকটা কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করতে পারতাম। এটাই জাস্ট সিম্পল ওয়ান থিং, একেবারে খুবই সিম্পল একটা বিষয়, এবং এটা একটু দেখলেই কিন্তু আমরা আনসার করে দিতে পারবো। এরপর হচ্ছে 46। 46টা কি আছে? 46টা কিন্তু আমরা এখান থেকে আনসার গুলো নিতে পারবো। 46 থেকে 46 এবং 47 দুইটা প্রশ্ন আছে। ইফ সিগারেট অয়ার আছে, যেহেতু অয়ার আছে তাহলে উড কুড দিয়ে আনসার হবে, তাহলে আনসার হচ্ছে ডি। এবার ডু ইউ থিঙ্ক, তাহলে উড আছে, যেহেতু উড আছে তাহলে ধরে নিতে হবে প্রশ্নটা কন্ডিশনাল সেন্টেন্স দেখেছে, এবং কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কখনো আমাদের সাধারণত কি হয় না, ওয়াজ হয় না, যেহেতু অয়ার আছে সেটাই হচ্ছে আনসার। এখানে সি আনসার হতে পারে, ডি আনসার সিপার অথবা নট সিফ, যে কোনো একটা আনসার হবে সিডি। 47, যে 47টা একটু সবাই একটু মনে রাখবা, যে 47 থেকে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসলে এই কনসেপ্টটা কিন্তু আমরা ভুল করে ফেলতে পারি। এই জন্য আমরা এই পার্টটা একটু মনে রাখবো। আমরা সেকেন্ড কন্ডিশনাল পর্যন্ত 47 পর্যন্ত আলোচনা করেছি, এবং এতটুকু পর্যন্ত তোমরা যারা লাইফে আছো বা অনেকে হয়তো লাইফে থাকতে পারো, সো যারা আমার আজকে লাইফ দেখছো তোমরা 47 পর্যন্ত সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে জাস্ট একটু জানাও। ওকে, এখন আমরা থার্ড কন্ডিশনাল গুলো নিয়ে একটু দেখবো, কারণ প্রতি বছর দেখা যায় আমরা যে পার্টে সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল গুলো কিন্তু আমি বলেছি ইতিমধ্যে, যে এক পাশে যদি আমাদের হেড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম থাকে, এক পাশে যদি আমাদের হেড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম থাকে, এবং অপর পক্ষে আমরা হচ্ছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, উড হ্যাভ কুড হ্যাভ পর কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ভার্ভের তৃতীয় নম্বর ফর্ম হবে। তাহলে আমরা কত থেকে শুরু করছি? 58 থেকে। তাহলে 58 এর প্রশ্নটা কি আছে একটু দেখি। 58 এখানে ইফ আছে, যেহেতু ইফ আছে এখানে কুড হ্যাভ ওয়ার্কড আছে, একটু আগে বলেছি কুড হ্যাভ অথবা উড হ্যাভ থাকলে পরবর্তীতে হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম হবে। এখানে অলরেডি ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, যার জন্য আনসার হবে কি হ্যাড। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে হ্যাড, যেটা আছে হ্যাডটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। আবার এখানে ইফ আছে, ইফের পরে হ্যাড প্লাস ভার্ভে কত নম্বর ফর্ম আছে? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে যখনই হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে তখন আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিয়ে লিখবো। উড হ্যাভ কুড হ্যাভ এর পর ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম হবে। তাহলে কোনটা আনসার? সেটা হচ্ছে ডি, কারণ উড হ্যাভ এর পর এখানে কামটা হচ্ছে ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম, কাম কেম কাম। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা 50 নাম্বারটা একটু দেখবো। 50 নাম্বারটা কি আছে? সেটা হচ্ছে ড্যাশ বেটার দ্য টিম উড হ্যাভ বিন এবল টু ডিফেট দ্য অ্যাপয়েন্টেড। তাহলে এখানে আমরা একটা জিনিস গ্যাপ খালি পাচ্ছি, এবং অপর একটা কি আছে সেটা হচ্ছে উড হ্যাভ বিন। কি আছে? উড হ্যাভ বিন আছে। তাহলে উড হ্যাভ বিন বলতে এখানে ভার্বের তৃতীয় নম্বর ফর্মে আছে, যেহেতু তৃতীয় নম্বর ফর্মে আছে তাহলে এখানে আমাদের M3, যেটা M3 আছে তাহলে এই পাশে আমরা B3 দিয়ে লিখবো। তাহলে B3 বলতে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। তাহলে কোথায় হ্যাড আছে? শুধুমাত্র এটা। এই যে অনেক সময় বলেছিলাম আমার কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিন্তু হ্যাড দিয়ে শুরু হতে পারে। কন্ডিশনাল সেন্টেন্স গুলো কি দিয়ে শুরু হতে পারে? হ্যাড দিয়েও কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো শুরু করব। এই জন্য আমাদের এখানে আনসার হচ্ছে হ্যাড ইট প্রিপেয়ার। হ্যাড ইট প্রিপেয়ারটা হচ্ছে আমার এখানে সঠিক আনসার। এবার হ্যাড আই সিন হিম দেয়ার, আমি যদি তাকে সেখানে দেখতাম, তো এখানে হ্যাড প্লাস ভার্বের কত নম্বর ফর্ম আছে? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে পরবর্তীতে আমরা কুড হ্যাভ অথবা উড হ্যাভ, কুড হ্যাভ উড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। তাহলে কোনটা আনসার? সেটা হচ্ছে বি নাম্বারটা আনসার, সেটা হচ্ছে আই উড হ্যাভ টক উইথ হিম। এরপরটা কি আছে? এখানে একটা ইফ আছে, এটা কি আছে? ইফ আছে। তাহলে ইফেরটা বিসিএস এর একটা প্রশ্ন, তাহলে আমরা আগেরটা দেখবো। তাহলে উড হ্যাভ হ্যাপেন আছে, তাহলে উড হ্যাভ হ্যাপেন বলতে এখানে M3 আছে, যেহেতু এখানে M3 আছে পরবর্তীতে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। তাহলে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম কোথায় আছে? সে হচ্ছে সি তে আছে, সে হচ্ছে হ্যাড বিন ব্রকেন হবে না, সেখানে কি হবে? হ্যাড ব্রকেন হবে। কোনটা আনসার? হ্যাড ব্রকেনটা হবে। এরপর হি অ্যারিস্ট ইফ হি হ্যাড
টায়ার্ড টু লিভ দ্য কান্ট্রি। তো এখানে কি আছে, এখানে আমরা একটা ইফ দেখতে পাচ্ছি, আর এখানে হ্যাড প্লাস ভার্ভে কত নম্বর ফর্ম আছে, তৃতীয় নম্বর ফর্ম। যেটা হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, এই পাশে আমরা কুড হ্যাভ অথবা উড হ্যাভ, কুড হ্যাভ উড হ্যাভের পর ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম লিখবো। তাহলে এটা একটু দেখো, যদি তিনি দেশ ত্যাগের চেষ্টা করতো তবে তাকে গ্রেপ্তার করা হতো, তাকে নিজেই যে গ্রেপ্তার করা হতো না, তাকে কেউ একজন গ্রেপ্তার করতো। তো এই প্রশ্নের একটু ডিফারেন্স, এই প্রশ্নগুলো একটু, কয়েকটা প্রশ্ন এরকম মানে 10-15টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু নোট করে করে পড়বেন। এই প্রশ্নগুলো নোট করে করে পড়লে আশা করি এক্ষেত্রে আমরা খুবই ভালো করতে পারবো। এটা পেসিভ মোডের প্রশ্ন, বিসিএস এ আসা একটা প্রশ্ন কিন্তু যে কোনো ধরনের পরীক্ষা কিন্তু রিপিট হতে পারে। যদি প্রশ্নগুলো রিপিট হয় সাধারণত আমরা একটু কেয়ারফুলি ভাবে হ্যান্ডেল করলেই হবে। তাহলে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড টায়ার টু লিভ দ্য কান্ট্রি, যদি জায়গাটা ত্যাগ করতে চায়। আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝেছি। আমাদের প্রায় মনে হয় শেষের মুহূর্তে আমরা চলে আসলাম, আমাদের বেশি প্রশ্ন নাই, কয়টা প্রশ্ন আছে যে এখান থেকে প্রশ্ন নাই বলতে তো অনেকগুলো আছে, ইউট্রান এখানে 82 পর্যন্ত প্রশ্ন আছে। সো আমরা কিন্তু অলমোস্ট কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন শেষ করেছি এখান থেকে। সো এখন আমরা বেশি নাই, আর অল্প প্রশ্ন আছে, আর 20-25টা মতো প্রশ্ন হবে, 25টা প্রশ্নগুলো এখন শেষ হয়ে যাবে। এরপর কি আছে, সেটা হচ্ছে ইফ হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, তাহলে এখানে উড হ্যাভ অথবা কুড হ্যাভ হবে, উড হ্যাভ কুড হ্যাভ এর পর ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম হবে। তাহলে এখানে হচ্ছে আনসার হচ্ছে কোনটা, বি নাম্বারটা আনসার। এরপরে সেম ভাবে এখানে আমরা ইফ দেখতে পাচ্ছি, আবার আগেরটা আমরা চলে যাবো, তাহলে উড হ্যাভ নেভার আছে, এখানে নেগেটিভ আছে, কি যে আছে নেগেটিভ আছে, যেহেতু কনসেপ্ট গুলো দেখার দরকার নাই। এখানে উড হ্যাভ প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, তাহলে আগেও আমরা সেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম বসাবো। তাহলে 57 এর আনসার যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেটেড, তাহলে এখানে হ্যাড নট আছে এবং হ্যাড নট এর পর ভার্ভে একটা তৃতীয় নম্বর ফর্ম আছে, তাহলে পরবর্তীতে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ এর পর ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম হবে। তাহলে কোনটা আনসার, সেটা হচ্ছে সি নাম্বারটা আনসার। ক্লিয়ার? এরপর হচ্ছে 59টা যারা কনসেপ্ট গুলো একটু 59টা একটু দেখো, 59টা আমরা কিভাবে আনসার দিব। হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, আমি যদি তোমার সিচুয়েশনে থাকতাম, তো এখানে হ্যাড আছে, হ্যাড এর পর ভার্ভে কত নম্বর ফর্ম আছে, তৃতীয় নম্বর ফর্ম, যেহেতু হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, পরবর্তী আমরা উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। তাহলে এখানে আনসার হচ্ছে ডি নাম্বারটা আমার এখানে সঠিক আনসার, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড। ক্লিয়ার? এরপরে এখানে একটা ইফ আছে, যেহেতু ইফ আছে এখানে আগে দেখতে হবে, সেটা হচ্ছে উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পর ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, সেই জন্য আমরা এখানে হ্যাড প্লাস ভার্ভে কত নম্বর ফর্ম বসাবো, তৃতীয় নম্বর ফর্ম। তাহলে কি হবে, হ্যাড ননটা আমার এখানে সঠিক আনসার। এরপর হচ্ছে 61, হ্যাড আই বিন এ মিলিনিয়ার, যদি আমি একজন মিলিনিয়ার হতাম, আই এস্টাবলিশ এ হসপিটাল, আমি একটা হসপিটাল কি করতাম, এস্টাবলিশ করতাম। তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ভে কত নম্বর ফর্ম আছে, তৃতীয় নম্বর ফর্ম, যেটা হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, পরবর্তীতে আমরা উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। তাহলে উড হ্যাভ এস্টাবলিশড, আমি সেটা কি করতাম, সেটা হচ্ছে আমি প্রতিষ্ঠা করতাম বা সেটাকে আমি এস্টাবলিশ করতাম। এখন আসেন 62, এখন আসেন 62টা কি আছে একটু দেখি। 62 এর মধ্যে আছে সেটা হচ্ছে একটা ড্যাশ, আই উড হ্যাভ বিন এবল টু রিড টু ফর এ ওয়েল বিফোর দ্য ব্যাড টাইম। এখানে উড হ্যাভ আছে, উড হ্যাভ এর পর ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, উড হ্যাভ এর ভার্ভে কত নম্বর ফর্ম, তৃতীয় নম্বর ফর্ম। সো থার্ড কন্ডিশনাল আছে, যার জন্য আমাদের উড হ্যাভ অথবা এখানে হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আনসার দিতে হবে, সেটা আনসার হচ্ছে ডি। এরপর ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম, যেহেতু হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, পরবর্তীতে উড হ্যাভ কুড হ্যাভ পর ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম হবে, সেটা ডি নাম্বারটা আনসার, সেটা হচ্ছে কুড হ্যাভ অ্যারেস্টেড। এরপর হচ্ছে 64 এ কি আছে, হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সামিনেশন, তাহলে উড হ্যাভ বিন আছে, ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম, যেহেতু তৃতীয় নম্বর ফর্ম আছে তাহলে এই পাশে আমরা হেড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম বসাবো, তাহলে এটা আনসার, সেটা হচ্ছে বি নাম্বার, হেড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে। এরপর হচ্ছে 65, ইফ হি, পরবর্তীতে একটু দেখি, ইফ আছে, পরবর্তীতে চলে যায়, সেটা হচ্ছে হ্যাড উড হ্যাভ সাইড আছে, তাহলে উড হ্যাভ সাইডটা তৃতীয় নম্বর আছে, তাহলে এই পাশে আমরা সেটা হচ্ছে হেড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম বসাবো, তাহলে আনসার হচ্ছে কত, সি নাম্বারটা সঠিক আনসার। নো ওয়ান, তাহলে ইফ আছে, ইফ এর পর হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম, যেহেতু হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিয়ে কাজ করব। তাহলে উড হ্যাভ কুড হ্যাভ কোথায় আছে, সেটা হচ্ছে ডি নাম্বারটা, ডি নাম্বারে হচ্ছে আমাদের প্রশ্নগুলো আছে। 66 পর্যন্ত ক্লিয়ার? 66 পর্যন্ত ক্লিয়ার কিনা আমার একটু জানান। 66, আমরা 66 পর্যন্ত শেষ করেছি, এখন হচ্ছে আমরা 67 এ যাব। 67 নাম্বার প্রশ্নটাও কিন্তু সেম, এবং এখান থেকে প্রশ্ন আসলে আমরা ইজিলি পাবো। ইফ আই হ্যাড ক্যামেরা উইথ মি, তাহলে এখানে একটা ড্যাশ আছে, যে ইফ এর পর একটা ড্যাশ আছে, তো এবং উড হ্যাভ বিন টেকেন আছে, যেটা উড হ্যাভ বিন টেকেন আছে, তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ভে তৃতীয় নম্বর ফর্ম হবে। তাহলে এখানে এই প্রশ্ন কিন্তু অনেকে ভুল করবা, সেটা হচ্ছে এখানে অলরেডি হ্যাড আছে, হ্যাড এর পর আমি আরেকটা ভার্ভে কত নম্বর ফর্ম বসাবো, তৃতীয় নম্বর ফর্ম, সেজন্য আমরা এখানে 67 এর যেটা আনসার, সেটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার।
এরপর হচ্ছে 68 রিজাইন দিয়ে কনসেপ্ট আছে। তাহলে পরবর্তীতে একটু চলে যায়, সেটা হচ্ছে উড হ্যাভ বিন আছে। তাহলে উড হ্যাভ বিনটা একটা থার্ড কন্ডিশনাল একটা কনসেপ্ট, উড হ্যাভ বিন একটা থার্ড কন্ডিশনাল একটা কনসেপ্ট, যার জন্য এখানে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। তাহলে এখানে কোথায় হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের হ্যাড কোথায় আছে, সেটা হচ্ছে হ্যাডটা, যেহেতু এখানে ইফ একটা তো নাই, এখানে হ্যাজ আছে, আনসার হবে না। যেহেতু এখানে এই যে হ্যাডটা শুরুতে আছে এবং হ্যাডের পর রিজাইনটা অলরেডি ভার্বের তৃতীয় নম্বর ফর্মে আছে। কনসেপ্টটা একটু বুঝছি। এরপর এরপর তো সেম, সে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে এখানে পেসিপে আছে। এটা অনেক সময় প্রশ্ন কিন্তু ঘুরে দিতে পারে, যে ভিটা এম এ দিতে পারে, এম এরটা ভিতে দিতে পারে, এক্ষেত্রে একটু কৌশলী ভাবে হ্যান্ডেল করতে হবে। তাহলে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হবে। ইফ হি, যদি সে জায়গাটা ট্রাই করে পালাতে, তাহলে হ্যাড প্লাস ভার্বের কত নম্বর ফর্ম বসাবো, তৃতীয় নম্বর ফর্ম। ইফ হি হ্যাড টায়ার টু লিভ দ্য কান্ট্রি, যদি সে তার জায়গা আছে, প্লেস আছে, সেটা যদি ত্যাগ করতে চায়, তাহলে তাকে ওই জায়গায় আটকে রাখা হবে। এরপর সি ড্যাশ টু দ্যাট, তাহলে এখানে কোথায় খালি আছে একটু দেখি। সেটা হচ্ছে ইফ আমরা দেখতে পাচ্ছি এবং হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দেখা মানে আমরা ইজিলি সেখান থেকে আনসারটা বের করে নিতে পারবো। তবে এখানে দুইটা আনসার, একটু প্যাসিভ অ্যাক্টিভের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, কারণ গতকালকে তারা তো আগুনে, ব্রাণ তো আসলে নিজেই যে হয় না, যে আগুনে তো আসলে নিজে যে মরা যায় না, তাদেরকে কেউ মারা দিয়েছিল বা কেউ সাধারণত আগুন দিয়ে মেরে ফেলা হয়েছিল। এর সাথে আমাদের 70 নাম্বারটা একটু স্টাডি রাখবো। এই যে কয়েকটা অ্যাক্টিভ এবং প্যাসিভ মোডের প্রশ্ন আছে, এই কয়েকটা অ্যাক্টিভ এবং প্যাসিভ মোডের প্রশ্নগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি ভাবে হ্যান্ডেল করতে হবে এবং আমাদের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো মতো আমাকে জানতে হবে, কারণ এই পার্টগুলো আমাদের এই পার্টগুলো থেকে কিন্তু প্রতি বছর অনেক প্রশ্ন আসে। এখন আমরা 71 নাম্বারটা একটু দেখি। 71 নাম্বার কি আছে, ইফ হি হ্যাড নট বি জয়েন্ট দ্য আর্মি, তাহলে এখানে হ্যাড প্লাস ইফ আছে, কুড নট অথবা কুড নট, তাহলে হ্যাড প্লাস ভার্ব তৃতীয় নাম্বার ফর্ম, তাহলে কোনটা আনসার, সেটা হচ্ছে বি। এবার 72টা ইফ আছে, তাহলে কোথায় আমরা একটু শর্টকাটে প্রশ্নগুলো সলভ করছি, এখানে উড ও এখানে থার্ড কন্ডিশনাল হবে, তাহলে হ্যাড প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম কোথায় আছে, বি তে আছে। এরপরে 73টা আমাকে একটু বলো তো, তোমরা যারা আছো আমার সাথে লাইফে যুক্ত আছো, তোমরা একটু এই কনসেপ্টে একটু আনসার দেওয়ার জন্য আমরা ট্রাই করি। 73 নাম্বারটা আনসারটা আমরা কারা কারা দিতে পারি এবং এখান থেকে সঠিক আনসারটা কি হতে পারে। 73, তাহলে এখানে আমরা উড হ্যাভ দেখতে পাচ্ছি, যেহেতু উড হ্যাভ আছে, তাহলে এই পাশে আমরা হচ্ছে যে এই প্রশ্ন একটু ডিফারেন্ট প্রশ্ন, যে উড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। নো ওয়ান উড হ্যাভ টোল্ড, যে এখানে কেউ নাই, যে কেউ এমন নাই যে কথাটা বলবে, নো ওয়ান উড হ্যাভ টোল্ড, ঠিক আছে। এবার 74, হ্যাড আই বিন রিচ, যদি আমি ধনী হই, তাহলে আই হ্যাভ হার, তো এখানে হ্যাড প্লাস ভার্বের কত নম্বর ফর্ম আছে, তৃতীয় নম্বর ফর্ম। যেহেতু এখানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, আমরা পরবর্তীতে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। তাহলে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, পরবর্তীতে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো, যার জন্য এখানে আনসার হচ্ছে সি নাম্বার যেটা আছে। তো সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর হচ্ছে 75 এ কি আছে, had I been in your shows dash the job, had I been in your shows dash the job, তো এখানে হ্যাড আছে এবং হ্যাড এর পরে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, যেটা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, তাহলে পরবর্তীতে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। সেই জন্য আমাদের আনসার হচ্ছে ডি নাম্বারটা সঠিক আনসার, সে আই উড হ্যাভ গন ফর দ্য জব, যে আমি যে একটা জব থাকবে সে জবের জন্য আমি সেখানে যাব। এখন আসে আমরা 76টা কি আছে, সেটা হচ্ছে ইফ আই হ্যাড ইন্টারভেন্ট, তো এখানে হ্যাড প্লাস হ্যাড নট ইন্টারভেন্ট, তাহলে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, পরবর্তীতে আমরা কুড অথবা উড দিয়ে কাজ করব। মাইট সাধারণত খুব কম আনা হয়, আমরা এখানে সরি মাইটটা এখানে সঠিক আনসার হবে, আসলে মাইটটা কম আনা হয়, বাট তারপর আমাদের এখানে যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে মাইট। ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন, একটু ডিফিকাল্ট প্রশ্নগুলো সাধারণত। ইফ আই হ্যাড ইন্টারভেন্টেড, যদি আমি মাঝখানে হচ্ছে ইন্টারভেন্টেড করি, একটা হস্তক্ষেপ করি এট দ্য রাইট মোমেন্ট, জিম অ্যারেস্টেড, জিমকে সাধারণত অ্যারেস্ট করা হবে, তাহলে এখানে আমরা কি দিব, সেটা হচ্ছে মাইট হ্যাভ বিন। এটা একটু ডিফারেন্ট প্রশ্ন, এটা একটু দেখতে হবে। অনেকে কিন্তু এখানে আনসার কিন্তু ডি দিতে পারে, কিন্তু ডিটা আমরা আনসার নিব না। এটা প্রশ্নটা হচ্ছে অর্থের উপর, যদি তিনি সঠিক সময়ে হস্তক্ষেপ না করলে জিম গ্রেপ্তার হতে পারতো, সেটা হচ্ছে একটা বা এফিক্সিমিক একটা ঘটনাকে বোঝানো হচ্ছে। 76টা একটা স্টার দিয়ে রাখো। এরপরে কি আছে, সেটা হচ্ছে উড হ্যাভ ইটেন আছে, তাহলে উড হ্যাভ ইটেনটা আমাদের সাধারণত তৃতীয় নম্বর ফর্ম আছে, এখানে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো, সেটা আমাদের আনসার হচ্ছে ডি, হ্যাড আই বিন হাংরি। এরপর 78 এ কি আছে, 78 এর সেম, সেটা হচ্ছে উড হ্যাভ সাইন আছে, কিন্তু উড হ্যাভ সাইন আছে আগে হচ্ছে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো, তাহলে কোনটা আনসার, সেটা 78 এর আনসার হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার।
79 সেম, এখানে হেড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, যেটা হেড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, এখানে আমরা would have অথবা could have প্লাস ভার্বের তৃতীয়। দ্য অ্যাক্সিডেন্ট would be averted, averted, averted সাধারণত এটা হচ্ছে কর্তৃক এড়িয়ে চলা বা একটা পেসিভ মোডের কাহিনী আছে। 79 কিন্তু আমাদের একটা পেসিভ মোডের কনসেপ্ট বা পেসিভ মোডের একটা মোডে আছে। সেই প্রশ্নগুলি কিন্তু একটু স্টাডি একটু ভালো মতো দেখবেন, কারণ এগুলো যদি আমরা একটু দেখতে পারি, আশা রাখছি আমাদের এখানে আর প্রবলেম গুলো হবে না এবং আমরা এখান থেকে ইজিলি ভাবে যে কোনো প্রশ্নের আনসার গুলো আমরা বের করতে পারবো, আনসার গুলো দিতে পারবো। হুইচ ইজ দ্য কারেক্ট কন্ডিশন সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট কন্ডিশন সেন্টেন্স বলতেছে। এই ধরনের যখন বড় প্রশ্ন দিবে, সে বড় প্রশ্নগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু আনসার গুলো বের করতে পারবো। কারেক্ট কন্ডিশন বলছে হেড প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম আছে, আমরা একটু চিন্তা করি, এখানে প্লেট আছে, এখানে উড হ্যাভ বিন, এটা হবে না। হেড প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম, এটাও হবে না, এটাও হবে না। আনসার হচ্ছে এ নাম্বারটা হচ্ছে সঠিক। কেন এ নাম্বারটা সঠিক? হেড প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম আছে, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ এর পর ভার্ব তৃতীয় নম্বর ফর্মটা বসাবো। এখন আর কিছু প্রশ্ন দেখেন, সেটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম আছে, তাহলে হ্যাটে আনসার হবে। এখানে এই প্রশ্নটা একটু ডিফারেন্ট প্রশ্ন মনে হয়, একটু ভুল আছে। এখানে আনসার হবে, এখানে তো হেড প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম থাকার কথা। যদি আমি বার্ড হতাম, আই উড হ্যাভ ফ্লন ইন দ্য স্কাই। সো এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অনেক সময় এক্সেপশনাল হতে পারে, যে এক্সেপশনাল বা কিছু প্রশ্ন এক্সেপশনাল থাকতে পারে। এই প্রশ্নটা একটু দেখতে হবে, এই প্রশ্ন হচ্ছে অনেকটা এক্সেপশনাল প্রশ্ন। যে ইফ এর পরে ইফ আই হ্যাড এ বার্ড, যদি আমার একটা পাখি থাকতো, তাই না, আমি যদি পাখি হতাম, আমি যদি মিলিনিয়ার হতাম, আই উড হ্যাভ রিমুভ দ্য প্রপার্টি। এই প্রশ্ন একটু দেখবেন, অনেক সময় এক্সেপশনাল কিছু প্রশ্ন থাকতে পারে, এক্সেপশনাল প্রশ্নগুলো থেকে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসবে। এরপর হচ্ছে 82 ইফ আই, এই দুইটা প্রশ্ন কিন্তু এক্সেপশনাল, সে 81 82 এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক স্টুডেন্ট দেখেছি এই প্রশ্ন তার আনসার বলে ভুল, বাট দ্যাট ইজ নট রং আনসার, এই হচ্ছে সঠিক আনসার। একটু অর্থটা পড়তে হবে অনেক সময়, একটু কেয়ারফুল ভাবে এই দুটা প্রশ্ন যদি একটু কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করে কিন্তু আনসার দিতে হবে, কারণ এগুলো ইউনিভার্সিটি এডমিশন টেস্টের প্রশ্ন। সো আমি আজকে ট্রাই করছি অলমোস্ট 82 মিনস আমরা কন্ডিশন সাইন্সের উপরে একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়েছি। যাদের মাস্টার বইটা নাই, আমাকে ইনবক্সে আমার অজস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে ইনবক্স অথবা ফেসবুক মেসেঞ্জার ইনবক্সে নক দিলে আমি পিডিএফ পাঠিয়ে দিব। এখন তোমার কাজ কি? ইউট্রানেস 83 থেকে আমি একটু লিখে দেখাচ্ছি। 83, এই 83 থেকে আমার যতগুলো ইউট্রান আছে, ইউট্রান বলতে আপনারা বাসায় প্রশ্নগুলো সলভ করবেন। এখানে কত পর্যন্ত আমি একটু দেখাচ্ছি, অলমোস্ট মনে হয় 50+ প্রশ্ন থাকতে পারে। সো এইখান থেকে প্রশ্নগুলো একটু বাসায় বসে বসে 83 থেকে অলমোস্ট আমরা এখানে অনেক প্রশ্ন আছে, ইউট্রানে প্র্যাকটিস করার পরে হোপফুলি আমাদের এখানে আর প্রবলেম গুলো থাকবে না। অলমোস্ট আমার 100টা প্রশ্ন শুধুমাত্র 83 থেকে যে 182 পর্যন্ত অলমোস্ট 100-এর কাছাকাছি প্রশ্ন আছে। সো ইউট্রান গুলো যাদের পিডিএফটা দরকার হবে আমি পিডিএফটা দিয়ে দিব, অথবা যাদের বই হার্ড কপি থেকে বইটা পড়তে পারো অথবা পিডিএফ থেকে, সেখান থেকে এই প্রশ্নগুলো আনসার বুঝে বুঝে একটু সলভ করবেন। যেটা দিতে তোমাদের প্রবলেম হবে সেটা আমাকে একটু জাস্ট কমেন্টে বলবে, আমি প্রশ্নগুলো সলভ করে দেবো। সো থ্যাংক ইউ আজকে এতটুকু, সবাইকে ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং যাদের ক্লাসটা ভালো লাগবে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, এবং আমাদের কেমন লেগেছে ক্লাসটা তোমরা কমেন্টে একটু জানাও, কারণ তোমাদের একটা কমেন্ট হলো আমাদের জন্য ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণামূলক, এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দিও, কারণ এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। তো আমি ট্রাই করছি যে আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার জন্য, যাতে সবাই আমাদের গ্রামাটিক্যাল যে কনসেপ্ট গুলো আছে সেটাকে ওভারকাম করতে পারে। যারা ভিলেজে আছে বা ফাইন্যান্সিয়াল কারণে তারা কোর্সগুলো করতে পারছে না, তাদের জন্য কোর্সগুলো মুক্ত করে দেওয়া আছে। সো যে কেউ চাইলে কোর্সগুলো করে কিন্তু তাদের ইমপ্রুভমেন্ট বা বেটারমেন্ট যেটা আছে সেটা তারা করতে পারে। সো কেমন লেগেছে একটু কমেন্টে জানাবা। আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিতে পারো, যাতে করে তোমরা পরবর্তীতে যে কোনো ভিডিও ইনস্ট্যান্ট তোমরা যে কোনো একটা ভিডিও আপলোড হয় তোমরা অটোমেটিক পেয়ে যেতে পারো আর কি। সো থ্যাংক ইউ এতটুকু, দেখা হবে এরপর আরেকটা ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই।